তীব্র নীরস চাহনি দপ করে জ্বলে। হেলে থাকা পিঠ শটান করে সহসা সচেতন কণ্ঠে বলল, কারা? শাফিনরা? ঢোক গিলে মাথা নাড়ল নাহিদ। তীব্র তড়াক করে উঠে দাঁড়ালো, চেঁচিয়ে বলল, তুই ওদের সাথে এনেছিস কেন? আমি বারণ করিনি। বল, করিনি বারণ? নাহিদ ঘাবড়ে গেল, কণ্ঠে উদ্বেগ। বিশ্বাস কর, আমার কিছু করা ছিল না। ওরা খুব অনুরোধ করছিল তোর সাথে দেখা করবে বলে। না, আমি ওদের সাথে দেখা করব না। ওরা যেন এখানে না আসে। এক্ষুনি যেতে বলো ওদের, এক্ষুনি। তীব্র শক্ত কণ্ঠক্রমে আওয়াজ বাড়ছে। নাহিদ বলল, একটু শান্ত হ প্লিজ, ওরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তীব্র কিছু বলবে পূর্বে কতগুলো পায়ের শব্দ এলো এখানে। মুশফিক, মিরাজ আর শাফিন এসেছে। আরমান 2 দিন হলো অফিসের কাজে বাইরে গিয়েছে ঢাকার। চেনা 3 জনকে দেখে মুখের পেশি বদলে গেল তার। তর্জন দিল চড়া গলায়। দাঁড়া। ওরা থমকায়, চলতি কদম সমেত দাঁড়িয়ে যায় স্থানে। তীব্রর চোখে মুখে চলচল করছে ক্রোধ। বলল ভীষণ কঠোর স্বরে, যে পথে এসেছিস সে পথ ধরেই বেরিয়ে যায়। কেউ আসবি না এখানে, কেউ না। 3 জন মুখ চাওয়াচাই করে, চোখে ওদের অন্যরকম ভাষা। সবার আগে মুখ খুলল মিরাজ। কেন? কি করেছি আমরা? আমাদের উপর তোর কিসের এত রাগ? তীব্র মুখ ঘুরিয়ে নেয়, তার নিশ্চুপতায় একটু সাহস মিলল ওদের। মুশফিক 2 পা এগিয়ে আসে, কণ্ঠে মোলায়েম। তুই এরকম করছিস কেন বিট্টু? আমাদের অন্যায়টা কি? নাহিদ তোর কাছে আসতে পারে, শুধু আমরা পারি না কেন? বল বল না। আমরা কি কিছু করলে বলে দে, দরকার পড়লে মার, তাও এরকম দূরে সরিয়ে রাখিস না। তোকে ছাড়া আমরা কি ভালো নেই? তীব্র চোখে তখনও অন্যদিকে। পাষণ্ডের ন্যায় বলল, আমার কোনো বন্ধুর দরকার নেই। শাফিন মুখ শক্ত করলো, লম্বা পায়ে এসে দাঁড়ালো তার সামনে। এত সহজে কথাটা বলতে পারলি বিট্টু? শব্দগুলো উচ্চারণ করতে তোর একটু কষ্ট হলো না? অথচ তোর সাথে দেখা হয় না দেখে, সামনাসামনি দুটো কথা বলতে পারি না দেখে আমরা এক দণ্ড শান্তিতে শ্বাস নিতে পারছিলাম না। সামনে নাহিদের বিয়ে, আমাদের বন্ধু মহলে প্রথম বিয়ে কারণ। আমাদের সবার তো একসাথে আনন্দে হই হই করার কথা। বিট্টু, চল না আমরা সেই আগের মতো করে মিলেমিশে থাকি। দেখ, তোর নিষেধ সত্ত্বেও আমরা সব ভুলে ছুটে এসেছি আজ, আর তুই আমাদের এভাবে তাড়িয়ে দিচ্ছিস। তীব্রর মন গলল না, অটল তার কণ্ঠস্বর। আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না, যেতে বলেছি যা। শাফিন খেই হারালো সহ্যের গ্রেড দেখিয়ে বলল, না, যাব না। তুই আগে উত্তর দে, আমাদের অপরাধ কি? তোকে বেশি ভালোবাসি, সব সময় সব ব্যাপারে প্রায়োরিটি লিস্টের উপরে রাখি, এটা আমাদের দোষ? কোথাকার খুন পুষ্পিতার জন্য তুই এভাবে আমাদের দূরে ঠেলে দিতে পারিস না বিট্টু? তোর কি একটু খারাপও লাগবে না? একটুও মনেও পড়ে না আমাদের? একটা মেয়ের জন্য সব ভুলে গেছিস? এই, আমরা তোর বন্ধু ছিলাম, এত ঠুনকো তোর বন্ধুত্ব? গড়গড়ে কথায় দাড়ি টানলো শাফিন। নাহিদ চোখ খিচে জিভ কাটলো। শাফিনটা উত্তেজনায় আবার পুষ্পিতার প্রসঙ্গ তুলে ফেলেছে। একটু আগে ওই মেয়েকে নিয়ে বলায় বিট্টু যেভাবে চটে গিয়েছিল, এখন কি করবে কে জানে। শাফিনের শেষ কথায় ঝট করে ফিরল তীব্র, ভ্রু উঁচিয়ে বলল, এসব এসব তুই বলছিস শাফিন? তুই বলছিস বন্ধুত্বের কথা? তুই নিজে আদৌ বুঝিস বন্ধুত্ব কি? ছেলেটা বিভ্রান্ত হয়, এক পল বাকিদের সাথে মুখ দেখাদেখি করে। বুঝতে না পেরে বলে, মানে? তীব্র দাঁড়িয়েছিল এতক্ষণ, আবার বসে পড়ল জায়গায়। সোফার ফোমে মাথা রেখে চোখ বুঝলো ক্লান্ত মুখে, নিরুৎসাহিত বলল, তোকে কোনো কৈফিয়ত দেব না আমি। চলে যেতে বলেছি, চলে যা। এসব নোংরা কাসুন্দি ঘাঁটতে ইচ্ছে করছে না। শাফিনের কপালে ভাঁজ পড়ল, তলিয়ে গেল রহস্যে। কি বলতে চাইছে বিট্টু? মুশফিকের খটকা লাগে, সতর্ক চিত্তে শুধায়, তুই এরকম কথা কেন বললি বিট্টু? শাফিন কি কিছু করেছে? তীব্র চোখ বন্ধ রেখেই জানালো। সেটা ওকে জিজ্ঞেস কর। সব কটা চোখ একসাথে মুখের উপর পড়তেই শাফিনের সব প্যাচ বেঁধে যায়। হতভম্ব হয়ে বলে, কি আশ্চর্য, তোরা আমাকে এভাবে দেখছিস কেন? আমি কি করেছি বিট্টু? এসব কি ফাজলামো? হ্যাঁ, এমন ঘুরিয়ে পেঁচিয়ে না বলে যা বলার সোজাসুজি বলতে পারিস না? আমি কিছু করলাম আর আমি জানি না? কিছু ঘটলেই আঙ্গুল সবসময় আমার উপর ওঠে কেন? শেষ দিকে তার গলার জোর বাড়ল, কিন্তু হেসে উঠল তীব্র, শ্লেষের হাসি। চাইল ভীষণ শান্ত চোখে। তুই কি সত্যি কিছু করিসনি? শাফিন অনড়চিত্তে জবাব দেয়, কি করব? তোর সাথে দেখা করতে এসেছি বলে আমার উপর যা তা অভিযোগ তুলবি, তা তো হতে পারে না।
তীব্রর বিলাতি চোখ টিমটিমে। এক পেশে হেসে পড়ল। তুই আসলেই জাত অভিনেতা শাফিন, সত্যি আমি মুগ্ধ না হয়ে পারছি না। আচ্ছা, একটা কথা বল তাহলে, আমি সেদিন ট্রাকটাকে যাওয়ার জন্য যথেষ্ট জায়গা দিয়েছিলাম, অথচ ওটা তাও ছুটে এসে আমার জিপে ধাক্কা মারলো কেন শাফিন, তুই জানিস? শাফিনের বক্ষস্থল ছ্যাদ করে উঠল। রুদ্ধ মস্তিষ্কে শুষ্ক হাওয়া ঢুকলো এক ফালি, যাতে আটকে পড়ল শ্বাসের তোর। তীব্রর চোখের চাহনি শান্ত, কিন্তু শাফিনের মনে হলো এই দৃষ্টির তোপেই হাত পা জমে বসেছে তার। সাদাটে চোখে এমন কিছু মেশানো যা হয়তো কারো অতলে রাখা সবকিছু প্রযত্নে পড়তে পারে। হাওয়ার মতো ছুটে এসে তীব্রর পা দুটো চেপে ধরল শাফিন। হাউমাউ করে বলল, বিট্টু, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে। নাহিদ, মুশফিক, মিরাজ বিস্ময়ে নিস্পন্দ হয়ে পড়ে। বাজ পড়ল তাদের সকলের মাথায়। মুশফিক হতবাক হয়ে বলল, এর মানে তোর অ্যাক্সিডেন্টের সাথে শাফিন যুক্ত? তীব্র নড়চড়হীন, উদ্বেগ শূন্য, নিষ্প্রাণ চাহনি সফেদ সিলিংয়ে আটকে। খুব আস্তে বলল, পা ছাড় শাফিন। সে শুনল না, বরং আরো দৃঢ় করল বাঁধন। কেঁদে কেটে বলল, না, আমি ছাড়বো না, তুই আমাকে মাফ করে দে বিট্টু। আমি যখন নিজের মাঝে ছিলাম না, কি করতে কি করেছি, আমার সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। মুশফিক রাগে কিরমির করে উঠল, তেরে গিয়ে খপ করে তুলল ওকে। প্রকট চোখে চাইল শাফিন। মুশফিক শার্টের কলার খামচে ধরে চোখে মুখে ঘৃণার পাহাড় নিয়ে বলল, তুই এত বড় অমানুষ শাফিন, এত বড় অমানুষ তুই। তার মানে ওই ট্রাক ভাড়া করে তুই বিট্টুর অ্যাক্সিডেন্ট করেছিস? শাফিন সাফাই দিতে চাইল, পূর্বেই তার বাহু খাবলে নিজের দিকে ফেরালো মিরাজ। উষ্মায় থরথর করে বলল, তুই তাহলে এতদিন নাটক করছিলি আমাদের সাথে? তুই সেই মেইন কালপ্রিট যার জন্য আজ বিট্টুর এই অবস্থা? কি করে পারলি বলা, কি করে পারলি? মিরাজ ক্ষুব্ধ হাতে কলার ধরে ঝাঁকায়। নাহিদ বিমূর চিত্তে আওড়ায়। এতবার বিশ্বাসঘাতকতা তুই করতে পারলি শাফিন? এক এক বন্ধুর এক এক অভিযোগে শাফিন ধৈর্য খোয়ায় ফের। নরম মুখের গড়নে বদল ঘটে সহসা। ঝাড়া মেরে কলার থেকে মিরাজের হাত সরালো সে, ক্ষোভে একাকার হয়ে বলল, হ্যাঁ, পারলাম আমি। তোরা আমার জায়গায় থাকলে তোরাও পারতি। এখন এত লেকচার দিচ্ছিস তো খারাপ ভাবছিস আমাকে, কিন্তু একটা কথা সত্যি করে বলতো, আমি যে ওকে বন্ধু ভেবেছি, ও কি করেছে আমার জন্যে? পুষ্পিতা মেয়েটাকে তো আমি আগে পছন্দ করেছিলাম, বিট্টু সেটা বুঝিয়েও ছিল, কিন্তু তাও তোদের সবার সামনে আমাকে সাবধান করে দিল আমি যেন পুষ্পিতার দিকে আর না তাকাই। কেন? মেয়েটার ওপর ওর নজর পড়েছিল বলে মেয়েটা ওর হয়ে গেছে, আর আমার ইমোশনের কোনো দাম নেই? সেদিন আমি যদি পুষ্পিতাকে ভুল করে তুলে না নিয়ে যেতাম, বিট্টুর সাথে ওর কোনোদিন দেখা হতো? আমি তো ওকে সেদিনই বলেছিলাম যে আমার পুষ্পিতাকে ভালো লেগেছে, বিয়ের কথাও বলেছি, কিন্তু ও কি করলো? ওর পাওয়ার আছে তাই যা বলবে তাই ঠিক, আর আমি কেউ না, কিচ্ছু না। তাও আমি মেনে নিয়েছিলাম, ভেবেছিলাম মায়ের চিকিৎসায় টাকা দিয়ে সাহায্য করেছে, তাই এসব মনে রাখবো না। কিন্তু ওর আমার চুপ থাকা সহ্য হলো না। আমাকে দেখিয়ে দেখিয়ে পুষ্পিতার সাথে মেলামেশা, হাসাহাসি, রোম্যান্স, আমার চোখের সামনে মেয়েটাকে জড়িয়ে ধরে নাচ করছে, আমাকে পাঠাচ্ছে আংটি কিনে আনতে। এসব করতে গিয়ে আমার যে কষ্ট হতো কেন বুঝলো না বিট্টু? ও মন্ত্রীর ছেলে, চাইলেই দেশের সেরা মেয়েকে বউ হিসেবে পাবে, তাহলে পুষ্পিতাকে তো পারতো আমার হাতে তুলে দিতে, কিন্তু তা করলো না। নিজে উঠে পড়ে লাগলো মেয়েটার পেছনে। যে নিজের খায়েশ মেটাতে বন্ধুকে কষ্ট দেয়, সে কেমন বন্ধু বল? সে কেমন বন্ধু? সবাই স্তব্ধ, বিস্মিত, হাঁ করে চেয়ে রইল। শুধু মিরাজ স্তম্ভিত আওড়ালো, শাফিন, তুই জানিস তুই কি বলছিস? হ্যাঁ, জানি বলেই তো বলছি। আমি আর এসব নিতে পারছিলাম না। রোজ রোজ মেয়েটাকে সাথে নিয়ে ঘুরতে যাওয়া, ছবি তুলে পোস্ট করা ইনস্টায়, ওদের এসব রং তামাশা দেখে আমার গায়ে জাস্ট আগুন ধরে যেত। পুষ্পিতাকে আমি বিট্টুর সাথে সহ্য করতে পারতাম না। তারপর ভাবলাম, যে আমার কথা ভাবেনি আমিও তার কথা ভাববো না। পুষ্পিতাকে ওর এত পছন্দ, এত ভালোবাসা, ঠিক আছে, দুজন উপরে গিয়ে প্রেম করুক। সেজন্য ওই দিন ট্র্যাক ভাড়া করে। বাকিটুকু আর বলা হলো না। একটা দর ঘুষির তোরে শাফিন ছিটকে পড়ল দূরে। প্রত্যেকে হকচকায়, বিকট চোখে ফিরে চায় শাফিন। নাহিদ ফোঁসফোঁস করে বলল, জানোয়ার,
আজ তোকে আমি মেরেই ফেলবো। ও এগোতে নিলেই তীব্র শাফিনকে আড়াল করে দাঁড়ালো। নাহিদ ফাঁক খুঁজলো ওকে ধরতে, চোখে মুখে আগুন নিয়ে বলল, তোর মতো মানুষ আমার বন্ধু? চি, বিট্টু সরে যা। ও তোকে খুন করতে চেয়েছিল না, আজকে আমি ওকে খুন করব। তীব্র বলল। নাহিদ, বিহেভ ইয়োরসেলফ। মুশফিক বলল, তুই একদম এর মাঝে আসিস না বিট্টু, শাফিন বেইমানি করেছে, ওকে আমাদের কাছে ছেড়ে দে। নাহিদ শান্ত হতে পারছে না। সরল ছেলেটার আকস্মিক ভয়ানক রূপে শাফিন নিজেই ভড়কে গেল। যে নাহিদ কোনোদিনও একটা পিঁপড়েও মারেনি, সে আজ ওর গায়ে হাত তুলল। শাফিনের চিবুকের ধার টেবিলের কোনায় বিঁধেছিল, একটু কেটে রক্ত বেরিয়ে এসেছে। সেই রক্ত হাতে ছুঁয়ে ছেলেটা তাজ্জব চেয়ে থাকে। তীব্র বন্ধুদের কথায় কান দিল না, নিশ্চুপ গিয়ে ওকে মেঝে থেকে তুলল। ঠোঁট কেটে বেরিয়ে আসার রক্ততে টিস্যু চাপাতেই আশ্চর্য বনে গেল শাফিন। তীব্র রক্ত মুছে দেয়, কাষ্ঠ হেসে বলে, আমি অনেক আগেই বুঝেছিলাম এটা তোর কাজ। কবে বুঝেছিলাম জানিস? সেদিন গাজীপুর থেকে ফেরার পথে তুই যখন জিজ্ঞেস করলি অ্যাক্সিডেন্টের কেসে আমার কাউকে সন্দেহ হয় কিনা, আমি ড্রাইভারের মুখ দেখেছি কিনা, ট্রাকের নেম প্লেট দেখেছি কিনা। সেদিন তোর চোখ মুখের চিন্তা, আমার উত্তর শুনে তোর স্বস্তি পাওয়া, পুরোটা আমি স্পষ্ট দেখেছিলাম। শাফিন বিহবল নেত্রে ঢোক গিলল। ও ফের বলল, মুখে কিছু বলিনি, কিন্তু বিশ্বাস ভাঙার তাণ্ডবে আমার বুকটা আরেকবার চুরমার হয়ে গেছিল শাফিন। সেদিন থেকেই ভাবলাম জীবনে আর কোনো বন্ধু রাখবো না। নাহিদ বড্ড সোজা ছেলে, তাই ওকে ফেরাতে পারিনি। কিন্তু তোর থেকে দূরে থাকার অজুহাতে আমি মিরাজদের সাথেও মিশতে চাইনি। আবার আমাকে মারতে চাওয়ার জন্য তোকে কিছু বলতেও চাইনি। তুই ভয় পাস না, তোকে আমি আজকেও কিছু বলবো না। মিরাজ বিহবল হয়ে একে অন্যকে দেখল। নাহিদ হতবুদ্ধি বনে বলল, কি বলছিস কি বিট্টু? সব কিছুর মূলে ও যেন তুই ওকে ছেড়ে দেবে? হ্যাঁ, দেব। কারণ একদিক থেকে এসব হয়ে ভালোই হয়েছে। ও এমন না করলে তো আমি আরেক প্রতারককে চিনতামই না, জানতেই পারতাম না। একটা পবিত্র মুখের আড়ালে মেয়েরা কত ছলনা পুষে রাখে। শাফিনের জবজবে মুখ ফ্যাকাশে হয়ে গেল। ভয়ে নয়, ব্যথায়, যন্ত্রণায়। বিট্টু সব জেনে শুনেও এতদিন ওকে কিচ্ছু বলেনি। আজকে ওর আগের বসে কত কি উগরে দিয়েছে বিট্টু, তাও এত শান্ত। অথচ কতটা প্রতিশোধ পরায়ণ ছিল। শাফিনের থেকে ভালো কে জানে, কেউ চোখ তুলে চাইলেও গায়ে হাত তুলতো। সে আজ একটা শোকের তোপে ছেলেটা এমন পাথর হয়ে গেল। পুষ্পিতার প্রতি ভালোবাসা এত বিট্টুর, যার দূরে যাওয়ায় ছেলেটা আজ নিজের মাঝে নেই। মিরাজ বলল, বিট্টু তুই প্লিজ এই ব্যাপারটা অন্তত এভাবে ছেড়ে দিস না। ও যা করেছে তাতে ওকে ইমিডিয়েট পুলিশে দেওয়া উচিত। আমি এক্ষুনি আঙ্কেলকে ডেকে আনছি। ও পা ফেলতে গেলে তীব্র বাধা দিল, বলল, না, আমি যা বললাম তাই হবে। তারপর শাফিনের এলোমেলো জামাটা সে ঠিকঠাক করে দেয়। তুই এখন যা শাফিন, আর কখনো আমার সামনে আসিস না। তোর জন্য আমি একটা নতুন দুনিয়া চিনেছি। তাই চাইবো তোর আর পুষ্পিতার মতো সব প্রতারক যেন পরের বার ফুল হয়ে জন্মায়। তাহলে অন্তত তোরা বুঝবি কোনো কিছু ছিঁড়ে নেওয়ার ব্যথা কাকে বলে। বিট্টু, কিচ্ছু শুনবো না আমি, যা। তীব্র ধাক্কা মারল ওকে। পড়ে যেতে নিয়েও নিজেকে সামলায় শাফিন। তারপর অসহায় চোখে মিরাজের দিকে চাইলো। সহসা মুখ ফিরিয়ে নিল সে। এরপর মুশফিককে দেখলো শাফিন, সেও তাই। নাহিদও কটমটিয়েছে, চোখের ভাঁজে কি অপার ঘৃণা। বন্ধুদের এই দৃষ্টিতে শাফিনের বুক খণ্ড খণ্ড হয়। অপরাধ বোধে চুইয়ে আসে মন। ভেতরটায় উতলে আসা কান্না ঠেসে সে বাড়ি ছাড়ে দ্রুত। তীব্র চোখের কোণে জল জমেছে। কেউ দেখার আগে আঙ্গুল দিয়ে ছিটকে ফেললো সেটুকু। ঘর জুড়ে নীরবতা, কারো মুখে কথা নেই। প্রত্যেকে নিথর চিত্তে দাঁড়িয়ে। ভাণ্ডারের শব্দবাক্য হয়তো শুষে নিয়েছে শাফিনের প্রতারণা। আর সেই নীরবতাকে সাক্ষী রেখে ওপরে সিঁড়ির দোরগোড়ায় স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে রইলেন জামশেদ। খসখসে মুঠোয় সিমেন্টের শক্ত হাতলটাকে চেপে ধরলেন শুধু। প্রহরে রাতের মাত্রা তখন অনেক। শুনশান রাস্তায় ফুটপাত ধরে হাঁটছিল শাফিন। মুখের দশা দুরূহ, পরিতাপের আগুনে ছারখার হচ্ছে বুক। আজ যেন হাড়ে হাড়ে টের পেল রাগ হিংসে কখনো কারো জন্য ভালো কিছু বয়ে আনে না। এই যে শাফিন আজ কেমন চোখের পলকে সব হারিয়ে ফেলেছে। বিট্টুর মতো বন্ধু যে কিনা আজ অব্দি ওকে বিপদে একা ফেলে যায়নি। মায়ের চিকিৎসা থেকে শুরু করে সব বিপদে আজ পর্যন্ত নির্দ্বিধায় পাশে দাঁড়ানো মানুষটাই তো বিট্টু। তারপর মিরাজ, মুশফিক, নাহিদ, ওরাও তোর থেকে দূরে সরে গেল। আরমান যখন সবটা শুনবে হয়তো সেও চলে যাবে। এত বছরের বন্ধুত্ব কি শাফিন একমাত্র নিজের ভুলে শেষ করে দেয়নি? ছেলেটার অস্থির লাগে। বক্ষপটে ফ্যাসফ্যাসে শ্বাস। ফুটপাতের আইল ধরে ধপ করে বসে পড়ল সে। মাথার চুল টেনে টেনে ঝরঝর করে কাঁদল কিছুক্ষণ। আচ্ছা, ও কি আবার পেছনে ছুটে যাবে? আবার গিয়ে পা ধরবে বিট্টুর?
ওকে মারুক কাটুক যা ইচ্ছে করুক সব শাফিন মাথা পেতে নেবে। এই যে বিট্টু কিছু না বলে ছেড়ে দিল, এতেই যেন তার অনুশোচনার পাহাড়টা প্রচণ্ড ভারী হয়েছে। এই ভার কি করে বইবে শাফিন? বিবেকের দংশনে প্রতিনিয়তই ধুকে ধুকে মরে যাবে না? আচমকা একটা নীল জিপ এসে ব্রেক কষল সেথায়। শব্দে চোখ তুলে চাইল শাফিন। পুলিশের গাড়ি। ইউনিফর্ম পরা লোকগুলো পটাপট নামলেন। মুখের সামনে পুলিশ দেখে শাফিন উঠে দাঁড়ালো। সবার সামনে লোকটা শুধালেন। তুই শাফিন? মাথা নাড়ল। অফিসার বললেন, চল। চল মানে? কে কোথায় যাব? শ্বশুর বাড়ি, তোকে আপ্যায়নের ব্যবস্থা করেছি। মাথায় আকাশ ভাঙল তার। কেন? কি করেছি আমি? ভদ্রলোক ফটাফট বললেন। সাথে ইয়েবই নিয়ে ঘোরার কারণে তোকে গ্রেপ্তার করা হচ্ছে। শাফিন জড় বুদ্ধি বনে বলল, ইয়াবা? কি উল্টোপাল্টা কথা বলছেন? আমার কাছে ইয়াবা থাকবে কেন? উল্টো পাল্টা কথা? এই, ওকে চেক করা তো। পাশের লোকটি থমকে বললেন, হাত তোল। এসব এসব কি করে? অফিসার চট করে ওর কলার মুঠোয় পুরলেন। কটমটিয়ে বললেন, নেই নাকি? তাহলে এগুলো কি? বিশ্বাস করুন, এসব কোত্থেকে এলো আমি জানি না। জানিস কি জানিস না সেসব থানায় গেলেই বোঝা যাবে। এই, তোল এটাকে। সহসা দুজন দু হাতে চেপে ধরে হিড়হিড় করে তাকে গাড়িতে টেনে তুলল। শাফিন ছাড়া পেতে হাঁসফাঁস করে উঠে চিৎকার করে বলল, স্যার, আমি কিছু করিনি। আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমার কথাটা একবার শুনুন। অফিসার ক্রুর হেসে সামনের সিটে বসলেন। গাড়ি ছাড়া হলো। সাথে সাথে কাউকে একটা ফোন করলেন তিনি। হৃষ্টচিত্তে বললেন, কাজ শেষ স্যার, তুলেছি গাড়িতে। আপনি ভাববেন না, যেমন যেমন বলেছেন তেমন তেমনই করব। এমন কেস ফাইল করব না মোরার আগ অব্দি জেলে বসে পৌঁছবে। জামশেদের শরীর কদিন ধরে বেশ খারাপ। প্রেশার বাড়ছে কমছে। ভালো ডাক্তার দেখানো জরুরি। আগে হলে এতক্ষণ বিভুয়ে উড়াল দিতেন, কিন্তু ছেলের এই অবস্থায় আজকাল কোথাও যেতে ইচ্ছা করে না। তার উপর সম্প্রতি একটা ব্যাপার নিয়ে চিন্তায় একসাথে নেই। আজ নাহিদের বিয়ে, তাও সুদূর গাজীপুরের কোনো এক ক্লাবে। সেই আবার গাজীপুর, আবার ওই অভিশপ্ত জায়গা। ওখানে গিয়ে ছেলেটা পারবে তো নিজেকে সামলাতে? মনের প্রশ্ন জামশেদ চেপে রাখতে পারলেন না। দোনোমনো কাটিয়ে বললেন, আরেকবার ভেবে নাও নাহিদ, পারবে তো? শেরওয়ানি পরা ছেলেটা চমৎকার করে হাসলো। দৃঢ়চিত্তে বলল, অবশ্যই পারবো আঙ্কেল, আপনি নিশ্চিন্তে থাকুন। পাশ থেকে মিরাজ বলল, আঙ্কেল আমরা সবাই আছি, বিট্টুর কোনো অসুবিধে হতেই দেব না। আপনি আর ভাববেন না তো? ভাবছে কি আর এমনি এমনি? যা যাচ্ছে ওর উপর দিয়ে, সে একই জায়গায় গিয়ে আবার কিছু করে না বসে। সেও হাতটা বাড়িয়ে ভদ্রলোকের হাতের উপর রাখল নাহিদ। চোখে মুখে আশ্বাসের বন্যা লুটিয়ে বলল, আমরা আছি আঙ্কেল। বিট্টুকে নিয়ে এই লড়াই শুধু আপনার একার নয়, আমাদের সবার। দেখবেন ও ঠিক সুস্থ হয়ে যাবে। জামশেদ কিছু বললেন না। এত মানুষের আত্মবিশ্বাস দেখে হয়তো ভরসা পেলেন একটু। লুৎফা নাস্তা দিয়ে গেলেন। তার কিছু সময় পরেই নিচে নামলো তীব্র। মাথার অগোছালো চুল, মুখের বড় বড় দাড়িগুলো একই রকমই আছে, কিন্তু বড় অনিচ্ছে একটা ভালো শার্ট পরেছে আজ। হাতের ঘড়িটায় তাকিয়ে একচোট শ্বাস ফেললেন জামশেদ। কবছর আগেও ছেলেটার বসন ভূষণ দেখে চোখ জুড়িয়ে গেছিল তার। আর এখন যাক, শূন্য থেকে শুরু হচ্ছে, এই অনেক। বন্ধুকে দেখেই খাবার ফেলে উঠে এলো সবাই। নাহিদের হাস্যোজ্জ্বল আদলে তারার মেলা বসেছে। ওষ্ঠপুটে বিজয়ী হাসি টেনে বলল, চল। তীব্র সবাইকে দেখলো একবার। বিয়েতে যাওয়া নিয়ে প্রফুল্ল প্রত্যেকে। এই যে সকাল সকাল আরমানও হাজির হয়ে গেছে। তীব্রর হুট করে শাফিনকে মনে পড়ল। সেই কলেজ থেকে পরিচয় দুজনার। ওই দিনের ঘটনার পর মিরাজে তার কাছে হত্যে দিয়ে রইলেও শাফিনের দেখা মেলেনি। তীব্রকে খুন করতে চাইছিল শোনার পর বাকিরাও ওর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু ও তো তা চায়নি। শাফিনের সঙ্গে বাকিদের বন্ধুত্বে ভাঙন আসুক, এমনটা তীব্র চাইতে পারে? ও খুব আস্তে আস্তে শুধালো, শাফিন যাবে? নাহিদ মুখ শক্ত করলো নিমিষে। মাঝপথেই বলে দিল, ও গোল্লায় যাক, তুই আয় তো। তীব্রর বাহু টেনে হাঁটা ধরল সে। মিনমিনে ছেলেটা আচমকা কেমন ভারী কি হয়ে গেল। জামশেদের থেকে বিদায় নিয়ে একে একে বাড়ি ছাড়ল সবাই। ভদ্রলোক ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন। তীব্রর মুখে শাফিনের নাম শুনে যেটুকু দুশ্চিন্তা ছিল এক্ষুনি মুহূর্তেই থামল তা। মিরাজ আরমান পাশাপাশি হাঁটছে। সময় কাটিয়ে ফিসফিস করলো আরমান। মিরাজ বলল, না, আমরা কেউ বলিনি। আর অন্য কোথাও থেকে যে খবর পাবে সেই উপায় আছে? ফোনটা তো সুইচ অফ করে ফেলে রেখে সারাদিন। ও চোখ প্রকট করলো। না, মাথা গেছে তোর? আঙ্কেল কড়া করে মানা করে দিয়েছেন। আর এমনিতেও যা হয়েছে ঠিকই হয়েছে। শাফিনের এই শাস্তিই প্রাপ্য। বিট্টু নিজেদের লোকের বেলায় খুব দয়া,
শয়তানটা থানায় শুনলেই ঠিক ছাড়াতে চলে যাবে। দরকার নেই। চেপে যা। বিট্টুর কানে ওইসব দেওয়ার দরকার নেই। কত বড় জানোয়ার হলে বন্ধু হয়ে বন্ধুকে খুন করতে চায়, তাও শালার এক মেয়ের জন্যে। আমি তো এখনো ভাবতেই পারছি না, এতদিন ধরে ওই ক্রিমিনাল আমাদের বন্ধু সেজেছিল। আতে ঘা পড়লে আমাদের ক্ষতি করতো না, তার কি গ্যারান্টি? আরমান ঘাট দোলায়, কথায় সম্মতি। হ্যাঁ, মুশফিক সামনে ছিল, পেছনে ফিরে গলা তুলে বলল, এই, তোরা তো ফুসুর ফুসুর করছিস কিনে? ছেলে মেয়ে বিয়ে দিচ্ছিলে, হ্যাঁ? আয় তাড়াতাড়ি। দুজনেই থতমত খেয়ে পায়ের গতি বাড়ালো। সবাই মিলে আনন্দ চিত্তে গাড়িতে বসলো। তারপর কতদিন পর সেই একসাথে একটা সফরে যাচ্ছে ওরা। নাহিদ বিয়ের আয়োজন করে ভালোই করেছে। দেরিতে হলেও আবার আগের মতো বিট্টুর সঙ্গ পাচ্ছে সবাই। এবার শুধু বিট্টু একটু একটু করে স্বাভাবিক হোক, আর কিচ্ছু চাওয়ার নেই। গাজীপুরের একটা কমিউনিটি সেন্টারে বিয়ের আয়োজন করা হয়েছে। বিশালাকার বিল্ডিং এর 3rd ফ্লোর ভর্তি মানুষে। খাবার দাবারে এলাহি কাণ্ড নিয়ে আয়েশার দিন যাচ্ছে ব্যস্ততায়। তার উপর ছেলে পেলে নেই। একটা বয়স্ক মানুষ কি আর অত দিক ছুটতে পারে? নুহার ফুপা মামা এরা টুকটাক তদারকি করলেও নিজেদের মতো তো আর হয় না। সেই নুহার জন্মদিনের পর আজ আবার একটা বড় অনুষ্ঠান হচ্ছে ওনাদের। আয়েশার এখন খুব করে পুষ্পিতাকে মনে পড়ছে। সেবার মেয়েটা প্রত্যেকটা কাজ কি দারুণ যত্ন নিয়ে করেছিল, কত আনন্দ, কত ছুটাছুটি। ও থাকাকালীন ঘরের কাজবাজ নিয়েও আয়েশাকে কখনোই ভাবতে হয়নি। ইস, নুহার পুষ্পিতা কত ভালো বন্ধু ছিল, তা ওনার চেয়ে বেশি কে জানে। সেই বন্ধুর আজ বিয়ে হচ্ছে, অথচ পুষ্পিতা নেই। আয়েশা অদূরে দাঁড়িয়ে মেয়ের দিকে চাইলেন। নুহা সেন্টারের স্টেজে বসে কনে সাজে, কি চমৎকার লাগছে দেখতে। হেসে হেসে ছবি তুললেও মেয়ের ভেতরের কষ্ট বুঝতে পারে না আয়েশা। এমন কোনো দিন, এমন কোনো মুহূর্ত নেই যখন নুহা পুষ্পিতাকে মনে করেনি। ভদ্রমহিলা চোখ নামিয়ে দীর্ঘশ্বাস ফেললেন, তারপর নজর বোলালেন গেটের দিকটায়। বরযাত্রী চলে এলো, কিন্তু বর নাহিদের খবর নেই। সে তীব্রকে সাথে নিয়ে একসঙ্গে আসবে। প্রায় 9টা বাজতে চললো, কতক্ষণ লাগবে আর? গাড়িতে বসতে যাওয়ার আগে নাহিদের ফোন টুং করে বাজে। পকেট হাতিয়ে মুঠো ফোনটা সামনে আনলো সে। নুহার মেসেজ। ভাইয়া আসছেন? নাহিদের চোখে মুখে স্ফূর্তি। হ্যাঁ, তোমার সাজগোজ শেষ? সে তো অনেক আগেই শেষ। আমি অলরেডি সেজে স্টেজে বসে আছি। আপনার কতক্ষণ লাগবে? জ্যাম না থাকলে 1 ঘন্টা। তাড়াতাড়ি আসেন। সবাই কি অধৈর্য হয়ে পড়েছে? সবাই না, আমি অধৈর্য। নাহিদ হাসলো, লিখে পাঠালো, তাহলে আমার অবস্থাটা ভাবো। কোনোদিন যাকে কাজল পড়তে দেখিনি তাকে আজ বউ সাজে দেখব। মুগ্ধতায় আমি মরে না গেলে হলো। নুহা লজ্জা পেল, ধক করে কাঁপলো প্রেমিকা সুলভ রুগ্ন বুক। তড়িঘড়ি করে রেখে দিল ফোনটা। তার মেকআপে ঢাকা আরক্ত মুখখানা চকচক করছে কুণ্ঠায়। হঠাৎ চোখ পড়ল অদূরের সালমার উপর। মেহমানদের আসনে বসে তিনি নিষ্পলক নয়ন মেলে এদিকেই দেখছেন। চোখের ভেতর অদ্ভুত কথা, অন্যরকম কিছু। নুহা ঠোঁট মেলে হাসলো। উত্তরে প্রৌঢ়াও হাসলেন, অথচ লম্বা শ্বাসে বুকের ওঠানামাটুকু স্পষ্ট দেখতে পেল নুহা। তার সুশ্রী মুখখানায় অচিরেই কালো মেঘ জমল। আজ ওর জীবনের সব থেকে বড় দিন, বড় উৎসব। কিন্তু পুষ্পিতা নেই। নুহা পোড়া শ্বাস ফেলল। জীবন কি আশ্চর্য রহস্যে বোনা। এই বিয়ে নিয়ে কত স্বপ্ন দেখেছিল নুহা। পুষ্পিতা আর ও একসাথেই বউ সাজবে। তীব্র নাহিদ দুজন ক্লাবে ঢুকবে পা মিলিয়ে। আজও তো হবে এরকম। সেই একই সাথে আসছে ওরা, শুধু শুধু মাঝে পুষ্পিতা নেই। প্রহসনের এক ধাক্কায় সবকিছু দেয়ালের মতো গুড়িয়ে গেছে। সম্পর্ক, স্বপ্ন সবটাই এক লহমায় চুরমার। ভাগ্য এত নির্মম না হলেও তো পারত, তাই না? সালমা বেগম আজকে সকালে এসেছেন এখানে। না, বিয়ে খেতে নয়, এসেছেন কিছু বিশেষ কাজে। কথা ছিল বাসা থেকেই ফেরত যাওয়ার, কিন্তু আয়েশা জোরাজোরি করে সেন্টার অবধি নিয়ে এলেন। যদিও হাজারবার বলে কয়ে তারপর আনা। ওনারাও তো এখন আর ঢাকায় থাকেন না। খোরশেদের সিলেট বদলি হয়েছে, সে অনেক দিনের ব্যাপার। ভাগ্যক্রমে আজ রাস্তায় জ্যাম বেশি নেই। ঘন্টার পর গাজীপুরে চৌঘাট ছোঁয়া গেছে। সেই ব্রিজ পার হতে হতে অবিন্যস্ত তীব্র খেয়ে হারালো মনের। খিচে রাখা অন্তরে স্পষ্ট ধরা দিল সেসব পুরনো মধুময় স্মৃতি। একদিন এই পথ দিয়ে ঢুকেছিল কোনো মুগ্ধতার নেশায়, কাউকে পাওয়ার আশায়। এই মফস্বলের রাস্তার প্রতিটা বাঁকে লুকিয়ে সেই কথা। কিন্তু এখন সেই বিশ্বাসঘাতক, এখন অন্য কারো বউ। এতদিনে তো বাচ্চা কাচ্চার মাও হওয়ার কথা। তীব্র বুক ভেঙে এলো। পুষ্পিতা যদি অন্য কারো বউ হয়, ওর শরীরে সেই অন্য পুরুষের স্পর্শ। যে মেয়েটাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন ছিল, সেই মেয়ের চোখ, ঠোঁট সব ওই অন্যের দখলে। হৃদয়ে ক্ষয়ে যাওয়া ব্যথাতে নিরস হাসলো সে। যে হাসিতে প্রাণ নেই, মায়া নেই, না আছে সজীব রোদের চিহ্ন। গাড়ি যখন ব্রেক কষলো জোরে, ধ্যান ছুটল তার। সামনে এত এত
হল্লাহল্লি, রং বেরঙের প্যান্ডেল, সুসজ্জিত গেট, অথচ তীব্র চোখে কিচ্ছুটি পড়ল না। অবসন্ন নজর গেঁথে রাখলো বহুদূরের ওই পথটায়। কবছর আগে এই রাস্তাও সুখে সঙ্গী ছিল, আর এখন সেথায় পোড়া গন্ধ ছাড়া কিচ্ছু নেই, কিচ্ছু না। তীব্র আজ একটা ফাঁপা কালো দাগের মতো, যার ভেতরটা ফুলে আছে নিদারুণ মর্মে, অসহ্য পীড়ায়। এই গাজীপুর তো তারই সাক্ষী, ও সবটাই দেখেছে। তীব্রর প্রেমের শুরু থেকে শেষ, একটা সুখের উপাখ্যান কিভাবে রচিত হতে হতে ও ধ্বংস হয়ে যায়, সবটুকু জ্বালার প্রত্যক্ষদর্শী এই মফস্বল। তীব্রর বুকের পাঁজরে টান পড়ল ফের, যন্ত্রণায় ঘায়ে খোঁচা দেয়া দাগ বসলো সবেগে। তপ্ত যাতনার উদ্দাম নৃত্যে জ্বলে গেল বিলাই চোখ, অথচ বরাবরের মতোই বুক চিতিয়ে দাঁড়িয়ে রইল ছেলেটা। শক্ত চিবুক ও পোক্ত দেখলো আরও, যে মেয়ের অদ্যপান্ত ছলনায় মোড়ানো, তাকে ভেবেও কেন কষ্ট পাবে না, কখনো না। তীব্রর পর বাকিরা নামে নাহিদ আর চোখে চাইল, গাল ফুলিয়ে শ্বাস ফেলল ধীরে। ওদের বিয়ের আয়োজন করার কথা ছিল বাড়িতে, কিন্তু তীব্র ফ্ল্যাটে গেলে হয়তো নিয়ন্ত্রণহীন হতো। পুষ্পিতাকে মনে করে গুমড়ে উঠত আরও, সেই আতঙ্কে নুহার সাথে মিলে সেন্টারের ব্যাপারটা ঠিক করেছে। এজন্যই তো জামশেদকে অত আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলতে পেরেছিল নাহিদ। কিন্তু এখন মনে হচ্ছে এটাও ভুল হয়েছে, বিয়ে বোধহয় ঢাকায় হলেই বেশি ভালো হতো। বিট্টুটা কেমন কাঠ মুখে দাঁড়িয়ে, এই শুকনো চেহারাও দেখতে হতো না তখন। একে শাফিন, দুয়ে পুষ্পিতা, দুই কালসাপ মিলে ছোবলে ছোবলে ছেলেটাকে পুরো নীল বানিয়ে ফেললো। তীব্র কি বেঁচে আছে এখন? দেহে প্রাণ থাকলে কি তাকে বেঁচে থাকা বলে? মিরাজ পিঠে হাত রাখতেই নড়ে উঠল সে, ফিরে চাইলে বলল, চল। ও মাথা নাড়ে, এগোয় এক পা, পরপর থেমে যায়, বুক ভরে মৃদু শ্বাস টানে। ব্যাপারটা হয়তো বুঝলো মুশফিক, মোলায়েম কণ্ঠে বলল, সব ভুলে যা বিট্টু, এই মুহূর্তে ভাব, আমরা আর বিয়ে বাড়ি ছাড়া তোর জীবনে কিচ্ছু নাই। তীব্র হাস্যহীন অনড় চাহনিতে ঠোঁট দুটো দুলল শুধু। এক আকাশ বিশালতা নিয়ে যাকে ভালোবেসেছিলাম, তাকে ভুলে যাওয়া যদি এত সহজ হতো, কবেই ভুলে যেতাম। ওরা কেউ কিছু বলল না, বলবে বা কি করে? রিক্ত ভাণ্ডারে জুৎসই শব্দ থাকলে তো। নাহিদ প্রসঙ্গে পাল্টালো, তীব্রর বাহু ধরে বলল, আয় ভেতরে যাই। সেন্টারের ভিতরে গিজগিজ মানুষ দেখে তীব্রর মাথা ধরে গেল। আজকাল লোকজন ভিড়ভাট্টা সহ্য করতে চায় না। নাহিদ কোনার একটা টেবিল দেখিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।